আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা আসার কথা সেটা কিন্তু আমি পেয়ে গেছি এই মুহূর্তে। পর্ষদের টেস্ট পেপারে কমলা গার্লস স্কুল থেকে হিস্ট্রি থেকে পেজ নম্বর 126-এ যে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো আছে তার অ্যান্সারগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই কিন্তু আমি এবিটিএ থেকে প্রায় 10টা থেকে 12টা সেট কিন্তু করিয়েছি। যারা এখনও ওই ভিডিওটি দেখোনি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর লাস্ট মিনিট সাজেশন দেওয়ার কথা অনেকে বলছিল, লাস্ট মিনিট সাজেশনটা এখন দেবো না, কারণ তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিতে গেলে আরও কমসে কম 5 দিন বা 7 দিন পরে কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা দেবো। কারণ লাস্ট মিনিট সাজেশন পেয়ে গেলে কিছু নির্দিষ্ট প্রশ্নই কিন্তু তোমরা পাবে, আর সেইখান থেকেই কোশ্চেনের অ্যান্সারগুলো তৈরি করবে। কিন্তু ওইখান থেকে করলে তো তোমরা যে কমন পেয়ে যাবে এমন তো কথা নেই। হ্যাঁ, দিলাম 11টা কি 20টা দিলাম, সেখান থেকে তোমরা 6টা কি 7টা পেলে, সেটা হলো না, সেটা লাস্ট মিনিট সাজেশন কিন্তু হলো না। তার আগে তোমরা পর্ষদের টেস্ট পেপারটা ভালো করে রেডি করো, তারপরে লাস্ট মিনিট সাজেশন দেবো। 15 তারিখে আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। তাই অবশ্যই যারা লাস্ট মিনিট সাজেশনটা পেতে চাও জিওগ্রাফি থেকে এবং হিস্ট্রি থেকে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো, পর্ষদের টেস্ট পেপারে যে 126 নম্বর পেজটা আছে, 126 নম্বর পেজের যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করে নিই। আর এটা হচ্ছে কিন্তু কমলা গার্লস স্কুল থেকে কিন্তু করাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করো, আর এর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর আমি বলেও দেবো যে কোনগুলো কমন আসছে। তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে কী হবে, ভালো করে পড়ো, পড়তে থাকো, দেখবে এইখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবিটিএ টেস্ট পেপার আর পর্ষদের টেস্ট পেপার যে ভালো করে করবে, হ্যাঁ, সে তার একটা আইডিয়া হয়ে যাবে যে কোথা থেকে কোশ্চেনগুলো হচ্ছে, সেখান থেকে করলেই তো তোমরা পেয়ে যাবে। আর শুধু 2 নম্বরের কোশ্চেনের জন্য তো এগুলো ইম্পর্টেন্ট নয়, 4 নম্বরে যে তোমাদের কোশ্চেনগুলো আছে সেখানেও তো পার্ট কোশ্চেন হিসেবে 2+2 আবার 3+1 এরকম তো কোশ্চেনগুলো পেয়ে যাবে। 3 নম্বরের কোশ্চেন হিসেবেও তো আসতে পারে। তাই 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। আর লাস্ট মিনিট সাজেশন বলছো আমি দেবো, 15 তারিখে দেবো। 15 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু জিওগ্রাফি এবং হিস্ট্রি থেকে তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। চলো, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, দেখো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী। এটা কিন্তু এবিটিওতে পেয়েছি, অনেক অনেক কটা সেটে পেয়েছি, প্রায় 5টা থেকে 7টা সেটে কিন্তু এই কোশ্চেনটা আছে। দেখো অ্যান্সার, দেখো আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বগুলি কি না, 1 নম্বর হচ্ছে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব। পরিবেশের ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়। 2 নম্বর কি না, পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা। ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত, তাদের নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। 2 নম্বর কি, 2 নম্বর দেখো স্মৃতিকথা ও আত্মজীবনীকে কীভাবে ইতিহাস চর্চায় উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এই কোশ্চেনটাও কিন্তু অনেক কটা সেটে ছিল এবিটিএতে, পর্ষতেও দিয়েছে এটা। দেখো অ্যান্সার, দেখো অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় কিন্তু স্মৃতিকথা। অপরদিকে আত্মজীবনী হলো এক ধরনের উপন্যাসধর্মী সাহিত্য, যেখানে হচ্ছে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণী পেশ করেন। যে কোনো স্মৃতিকথা কিংবা আত্মজীবনীতেই ব্যক্তি জীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক সাংস্কৃতিক ঘটনা ও রাষ্ট্রের আখ্যান। এই কারণেই সেগুলি হয়ে ওঠে কিন্তু ইতিহাসের উপাদান। ইতিহাস সহায়ক বিভিন্ন স্মৃতিকথা ও আত্মজীবনীর মধ্যে বিপ্লবী বিপিনচন্দ্র পালের হচ্ছে 70 বৎসর, এই যে জায়গাটা, এই যে আত্মজীবনীগুলো যে বলছি, স্মৃতিকথা ও আত্মজীবনী, এইখান থেকে কিন্তু তোমরা একটা শর্ট কোশ্চেন পাবে। এই যে বিপিনচন্দ্র পালের 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর হচ্ছে জীবনের ঝরাপাতা, দক্ষিণারঞ্জন বসুর হচ্ছে ছেড়ে আসা গ্রাম, বীণা দাসের শৃঙ্খল ঝঙ্কার, আর বুদ্ধদেব বসুর আমার জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। এখান থেকে তোমরা কিন্তু 1 থেকে 2 নম্বর পেতে পারো বলতে পাবেই, এখান থেকে থাকে প্রতি বছর। 3 নম্বর কি, তাহলে এইখানে তো তোমরা 2 নম্বরের কোশ্চেন হিসেবে এটা করলে, তার সঙ্গে একটা 1 নম্বরের কোশ্চেন রেডি হয়ে গেল, 1 বা 2, তাহলে এখান থেকেই তো 4 নম্বর থেকে যেতে পারে। তাই অবশ্যই এই কোশ্চেনগুলোই ভালো করে দেখো। 3 নম্বর কোশ্চেন, পাইকান জমি কি, এই কোশ্চেনটাও সেখানে ছিল এবিটিএতে। না, পাইক চুয়াড়ারা মূলত মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম অঞ্চল নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিম বাংলার জঙ্গলমহল বনাঞ্চলে অধিবাসী। কৃষিকাজ ও পশু শিকারের পাশাপাশি এরা স্থানীয় জমিদারদের অধীনে সৈনিক বা পাইকের কাজ করত বলে এদের হচ্ছে পাইক বলা হতো। পাইকান জমিটা কি, পাইকান জমি কী চেয়েছে না, পাইকান জমি হলো জমিদারদের অধীনে যারা সৈনিকের কাজ বা পাইক বরকন্দাজের কাজ করত, তাদেরকে যে জমিদারেরা নিঃশল্কে ভোগ দখলের জন্য দিতেন, সেই জমিগুলিকে বলা হতো পাইকান জমি।
5 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা কোথাও পাওয়া যায়নি এবিটিএ সেটের, কিন্তু এখানে দিয়েছে, বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো? তাহলে এই কোশ্চেনটা তোমাদের যদি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিতাম, এই কোশ্চেনটা কি আসতো? এই কোশ্চেনটাই দেখা যাবে থেকে গেল। কিন্তু একটা জিনিস, 16টা কোশ্চেনের মধ্যে 11টা লাগানো যায়, 11টা কিন্তু দেওয়া যায়। সেই জন্য 15 তারিখে লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। যারা পেতে চাও তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো? না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা মুদ্রণে অক্ষর বিন্যাসের সমস্যা দূরীকরণের বিজ্ঞানসম্মত উপায়ে ছেদ, জ্যোতি চিহ্নের ব্যবহার সহ বাংলা বর্ণ বিন্যাস ও সাজানোর পদ্ধতি আবিষ্কার করেন। তার নামানুসারে এর নাম হয় বিদ্যাসাগর ষাট। 6 নম্বর কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? এই কোশ্চেনটাও কিন্তু এবিটিএ টেস্ট পেপারে কিন্তু ছিল। ভূমিকা দেখো, 1763 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সন্ন্যাসী ফকিররা গেরিলা যুদ্ধের মাধ্যমে ইংরেজ সেনাদের বারংবার বিপর্যস্ত করে তুললেও শেষ পর্যন্ত তারা লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। ব্যর্থতার কারণ কী ছিল? না, সন্ন্যাসী ফকির বিদ্রোহে ব্যর্থতার উল্লেখযোগ্য কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে নেতৃত্বের দুর্বলতা। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখযোগ্য কিছু নেতৃত্ব থাকলেও ভবানী পাঠক ও মজনু শাহের মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে এই বিদ্রোহ কিন্তু দুর্বল হয়ে পড়ে। 2 নম্বর কি? না, সঠিক পরিকল্পনার অভাব। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে উত্তরবঙ্গ ও অন্যান্য জায়গায় সঠিক পরিকল্পনা গৃহীত হয়নি। 7 নম্বর কোশ্চেন, নব্য বেদান্ত বলতে কী বোঝো? এই কোশ্চেনটাও কিন্তু এবিটিএ টেস্ট পেপারে ছিল। স্বামী বিবেকানন্দের মতে মানব সেবায় ব্রহ্মের সেবা। তার এই মতবাদ নব্য বেদান্ত নামে কিন্তু পরিচিত। এই মতানুসারে সমাজের সকল মানুষের সেবা করা এবং আত্মার মুক্তির জন্য সমাজের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছেন। 8 নম্বর কোশ্চেন, ননিবালা দেবী স্মরণীয় কেন? এই কোশ্চেনটাও কিন্তু ছিল। প্রেসিডেন্সি জেলে তিনি অনশন করেছিলেন টানা 21 দিন। তাকে 1918 সালের 3 নম্বর রেগুলেশনের স্টেট প্রিজনার হিসেবে আটক রাখা হয়। বাংলার তিনিই একমাত্র মহিলা স্টেট প্রিজনার। 1919 সালে মুক্তিলাভ করেন বিপ্লবী ননিবালা দেবী। ননিবালা দেবী স্মরণীয় হওয়ার কারণটা কি? না, 1 নম্বর কারণ দেখো, বঙ্গভঙ্গ, এটা বঙ্গভঙ্গ হবে, কারেকশন করে নেবে এটা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে তিনি বিপ্লবীদের আশ্রয়দান ও গোপনে অস্ত্র সরবরাহ করতেন, এজন্য। 2 নম্বর কি? না, জেলে থাকাকালীন অকথ্য অত্যাচার সত্ত্বেও তিনি বিপ্লবীদের কোনো গোপন তথ্য কিন্তু প্রকাশ করেননি। 3 নম্বর কি? না, ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে। তার দেশভক্তির আদর্শ বিপ্লবীদের মনে উৎসাহের সঞ্চার করেছিল। 9 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকগুলো সেটে ছিল এবিটিএতে। মাদারি পাসি কে ছিলেন? একা আন্দোলনের একজন নেত্রী ছিলেন। একা আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি শাখা ছিল, অসহযোগ আন্দোলনের এর সাথে যুক্ত। কিন্তু কংগ্রেস যখন দেশব্যাপী অসহযোগ আন্দোলনে ব্যস্ত ছিল, তখন চলমান এক আন্দোলনকে কিছুটা অবহেলা করেছিল। এই সময়ই মাদারি পাসি একা আন্দোলনের সাথে জড়িত কিষানদের মধ্যে একজন ক্যারিসম্যাটিক তৃণমূল নেতা হিসাবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি সকল ধর্ম ও বর্ণের কিষান ও ক্ষুদ্র জমিদারদের ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি একা আন্দোলনকে সহিংস পথে ঠেলে দেন। তিনি জমিদার, করিন্দা, তারপর তালুকদার ও ঠিকাদারদের সঙ্গী সহভাবে লাঞ্ছিত করতেন এবং এমনকি তাদের নিজ বাড়িতে বন্দি করেন। তিনি প্রজা এবং ক্ষুদ্র জমির মালিকানার অধিকার বিতরণ করতে শুরু করেন। ভয়ের সাথে নাম যুক্ত ছিল ইউপির সীতাপুর, তারপর হচ্ছে তোমার বারবাঙ্কি এবং হারদুই জেলায় মাদারি পাসি নেতৃত্বে একা আন্দোলন নামে একটি আগ্রাসী কৃষক আন্দোলন দেখা যায়। তাহলে একা আন্দোলন কিন্তু একটা কৃষক আন্দোলন ছিল। এখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। এবং ব্রিটিশ সরকার 1 বছরের মধ্যে আন্দোলন দমন করে কিন্তু নেতা মাদারি পাসিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। 10 নম্বর কোশ্চেন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? এইটা কিন্তু পর্ষদের টেস্ট পেপারে 4-5টা সেটে কিন্তু আছে। এইটা, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয় এবং 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস হিসাবে কিন্তু পালিত হয়। 11 নম্বর কোশ্চেন দেখবে, কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল? না, 1924 সালে কেরালা নিবাসী দলিত সম্প্রদায়ভুক্ত টি.কে. মাধবন, কে. কেলাপ্পান এবং কে.পি. কেশবা মেননের নেতৃত্বে কিন্তু ভাইকম সত্যাগ্রহ শুরু হয়। তাহলে ভাইকম সত্যাগ্রহ হচ্ছে কেরালাতে 1924 সালে এই 3 জনের নেতৃত্বে কিন্তু শুরু হয়। 12 নম্বর কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? এই কোশ্চেনটাও কিন্তু একাধিক সেটের মধ্যে ছিল এবিটিএতে। না, 1942 সালে 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার।
সর্বাধিনায়ক হলো বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। এই সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয়। এই জাতীয় সরকার সে সময় পৃথক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল। আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার, কৃষি, প্রচার, তারপর হচ্ছে সমর ইত্যাদি বিভাগে পৃথক পৃথক সচিব নিয়োগ করা হয়েছিল। সবার উপরে ছিলেন সর্বাধিনায়ক বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। অর্থ সচিব ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায় এবং সমর ও স্বরাষ্ট্র সচিব ছিলেন সুশীল কুমার ধারা। 1944 সালে 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের অস্তিত্ব। এই জাতীয় সরকারের সংবাদপত্র বা মুখপত্র বিপ্লবী প্রকাশিত হতো। মূল মুখপত্রের কপি দিল্লির নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে সংরক্ষিত আছে। আর তোমাদের যে এমসিকিউ এবং এসিকিউ টাইপের কোশ্চেনগুলো পর্ষদের টেস্ট পেপারে, সেগুলোর কিন্তু অ্যান্সার কি দেওয়া আছে দেখবে তোমাদের শেষের দিকে যে সেটটা শেষ হচ্ছে তার শেষের দিকে কিন্তু অ্যান্সার কি দেওয়া আছে। সেখান থেকে তোমরা এমসিকিউ এবং এসিকিউ তো অ্যান্সার তো পেয়েই যাবে। আর এই যে কোশ্চেনগুলোর অ্যান্সার, যার যেখান থেকে কোশ্চেনগুলো কিন্তু মুখস্থ করা আছে সেখান থেকেই কিন্তু করবে। যেখান থেকে বুঝে বুঝে করেছো সেখান থেকেই কিন্তু করবে, কারণ নতুন করে যে ধাঁচের লেখা সেটা পড়তে গেলে কিন্তু দুটো গুলিয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু যেখান থেকে যে পড়েছো, হ্যাঁ, যেমন দ্বার কমিশন যে বই থেকে পড়েছো সেই বই থেকে পড়বে। না যদি পড়া থাকে তাহলে আমার নোটসটা নেবে। যার পড়া হয়ে আছে তারা কিন্তু এই নোটসের কোশ্চেনটা শুধু দেখবে এবং কেমন লেখা আছে, তোমার যদি মনে হয় এই লেখাটা আমার জন্য গ্রহণযোগ্য, সে কিন্তু এই লেখাটা করবে। না হলে কিন্তু যার যেখান থেকে মুখস্থ আছে সে সেখান থেকে করবে, না হলে গুলিয়ে ফেলবে। 13 নম্বর কোশ্চেন বলছে, দেখো 3-13 দাগের কোশ্চেন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো সেটে ছিল বিটিএতে। দ্বার কমিশন ভারতের ভাষাভিত্তিক প্রদেশ গঠন কতখানি কাম্য তা অনুসন্ধানের জন্য 1948 খ্রিস্টাব্দে গণপরিষদ একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন নিয়োগ করে। বিচারপতি এস.কে দর এই কমিশনের নেতৃত্ব দেন। তাই এস.কে দর কমিশন বলা হয়, একে কিন্তু দর কমিশন বলা হয়। আর দর কমিশনের গুরুত্ব কী ছিল না, 1 নম্বর, দর কমিশন তার রিপোর্টে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের প্রস্তাবের বিরোধিতা করে বলে যে এর ফলে ভারতীয় ঐক্য বিনষ্ট হতে পারে, এমনকি প্রশাসনিক দিক থেকেও তা অসুবিধাজনক। 2 নম্বর কিনা এই কমিশনের রিপোর্ট অনুসারে গণপরিষদ সিদ্ধান্ত নেয় যে সংবিধান রাজ্য পুনর্গঠনের ভাষাগত সূত্রে রাখা হবে না। 14 নম্বর কোশ্চেন, রাজাকার কারা? এই কোশ্চেনটাও ছিল এবিটিএতে। না, রাজাকার দেশীয় রাজ্য হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম ওসমান আলী খান। হায়দ্রাবাদের শাসক মুসলমান হলেও এখানকার প্রজাদের 85% ছিল হিন্দু এবং তারা ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষপাতী ছিল। এই সময় নিজাম ওই হিন্দু প্রজাদের দমন করার জন্য একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র বাহিনী গঠন করেন, যারা রাজাকার নামে কিন্তু পরিচিত। এই রাজাকার বাহিনী হায়দ্রাবাদের বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর একটা কথা, তোমরা কিন্তু পর্ষদের টেস্ট পেপারটা কিন্তু 8টা থেকে 10টা সেট ভালো করে করো। এবিটিএটা রেখে দাও এখন। পর্ষদের টেস্ট পেপার যারা পেয়ে গেছো তারা কিন্তু পর্ষদের টেস্ট পেপারটাই 8টা থেকে 10টা সেট করো, দেখবে এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। আর লাস্ট মিনিট যদি সাজেশন বলতেই হয়, আমি বলবো যে পর্ষদের টেস্ট পেপারের ওপর কিন্তু কিছু নয়, এখান থেকে করবে। আর এখান থেকে আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আসবো 15 তারিখ নিয়ে আসবো। তাই অবশ্যই পর্ষদের টেস্ট পেপার 8টা থেকে 10টা সেট করে নাও, তখন তোমরা জানতে পারবে যে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কোনগুলো হতে চলেছে। আর জিওগ্রাফি থেকেও কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দেবো। দেখো 15 নম্বর কোশ্চেন, দেখো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 15 নম্বর কোশ্চেন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এটাও কিন্তু এবিটিএ টেস্ট পেপারে অনেকগুলো সেটে ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাহলে একই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। তোমরা যখন কোশ্চেনগুলো ফলো করবে দেখবে একই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে 1921 খ্রিস্টাব্দে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে বিশ্বভারতী নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর, রবীন্দ্রনাথ বিশ্বভারতীকে বিশ্বজাতির মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি বিশ্ব ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যে শান্তিনিকেতনে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন। 2 নম্বর কিনা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এই জন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো। তাছাড়া শান্তিনিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ও তার মানুষদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাই শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল কিন্তু মানবতাবোধের শিক্ষা। 16 নম্বর কোশ্চেন দেখবে, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি আন্দোলন দলিল বলতে কী বোঝায়? না, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল কি? না, 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা লাভের পর ভারত যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির
ভুক্তি সংক্রান্ত সমস্যা। ভারতে ব্রিটিশ আশ্রিত ও স্বাধীন দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল 562টি। এই রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য ভারতভুক্তি দলিল নামক শর্তযুক্ত একটি চুক্তিপত্র তৈরি করেন সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে। দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত একটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সুদৃঢ় হয়। তাহলে এখান থেকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভারতে যে অঙ্গরাজ্যগুলি যে ভাগ করা হয় সেটা কিসের ভিত্তিতে ভাগ করা হয়, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়, ভারতের কি বলা হয়, বল্লভভাই প্যাটেলকে ভারতের কি বলা হয়, এই দুটো কোশ্চেন অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি এই কোশ্চেনগুলো পেয়ে যদি উপকৃত হও এবং পরবর্তী পর্ষদের যে পেপারটা আছে মানে যে স্কুলটা আছে তোমাদের শৈলেন্দ্রা সিরকার বিদ্যালয়, এই স্কুলটার যে তোমাদের হিস্ট্রি থেকে যেটা আছে 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো, এটা যদি পেতে চাও অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আর অবশ্যই তোমরা কোশ্চেনগুলো যে পড়বে সেগুলো কিন্তু লিখে লিখে পড়বে। লিখে লিখে পড়লে কি হবে, লেখাও হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরাইজও হবে। আর দেখবে একবার দুবার লেখার পর সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে বলতে পারবে। অবশ্যই ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। আর কিন্তু 23 দিন বাকি, অবশ্যই সেটা মাথায় রেখে পড়াশোনা করো। থ্যাংক ইউ।